24/7 বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এবং আজকের এই ক্লাসটি হচ্ছে WBSLSTর হিস্ট্রি ক্লাস। আর আজকে যে হিস্ট্রি ক্লাসের একদম শর্ট ক্লাস তোমরা বলতে পারো, এই শর্ট ক্লাসে আজকে কিন্তু আমরা ফরাসি বিপ্লবের পূর্ববর্তী অবস্থার সম্পর্কে একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ক্লাসটা একটু অন্য স্টাইলে তোমাদের কাছে নিয়ে এসেছি, যদিও এটা ইউটিউবে আমার এই সেশনের ফার্স্ট ক্লাস তোমাদের। তো যাই হোক, তোমরা যারা যারা জয়েন করলে এবং যাদের যাদের WBSLST হিস্ট্রি বিষয়ে তোমরা পরীক্ষা দেবে এবছর, তারা অবশ্যই এই সেশনটিকে দেখে নাও। একদম শর্ট ক্লাস, মানে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি এই ক্লাসটিকে শর্টে তোমাদের কিভাবে মনে রাখতে পারো তোমরা, সেটা আমি বোঝার চেষ্টা করাবো। আর আজকের ক্লাসটা বুঝতেই পারছো আমাদের সবথেকে ভয়ের একটি জায়গা বলতে পারো, বা যে জায়গাটির সঙ্গে আমরা বারবার পরিচিত হওয়ার চেষ্টা করলেও কোথাও না কোথাও মনে একটা খামতি থেকে থাকে যে এই জায়গাটা আরেকটু পড়লে বোধহয় ভালো হয়। আজকে সেই জায়গায়, অর্থাৎ ইউরোপের ইতিহাস নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং ফরাসি বিপ্লবের পূর্ববর্তী অবস্থা নিয়ে তোমাদের, বা পূর্ববর্তী সমাজের যে ব্যবস্থা, সেই বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজ ব্যবস্থা নিয়ে আজকে তোমাদের সঙ্গে সেশনে আলোচনা করব। আমি সুমিত স্যার, প্রত্যেককে স্বাগত জানাই আড্ডা 24/7 বেঙ্গলি প্ল্যাটফর্মে। তো চলো লেকচার শুরু করি। এই টপিকটা শুধু 9-10 নয়, 9-10-এর পাশাপাশি 11-12-এও যারা SLST হিস্ট্রি পরীক্ষা দেবে সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে ফরাসি বিপ্লবের কারণ যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই আমরা আজকে যেহেতু ফরাসি বিপ্লব পড়াচ্ছি না, ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সময় আজকের ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই সেশনে। তো চলো লেকচার শুরু করা যাক। আমরা এই চ্যাপ্টারটাকে যদি এইরকম সুন্দর একটা চার্টের মাধ্যমে পড়ে নিই, তাহলে আমাদের খুব সুবিধা হবে পড়াটা, বিষয়টা মনে রাখার ক্ষেত্রে আর কি। আমি এটাকে তৈরি করেছি। তবে এটি বোঝানোর আগে আমরা একটু বিপ্লবের যুগ কি সেটা সম্পর্কে একটু বলে রাখি। দেখো, বিপ্লব পূর্ব ফ্রান্সের এই সময়কালকে বিপ্লবের যুগ হিসাবে চিহ্নিত করা হয়। কাকে বলে? অষ্টাদশ শতাব্দীকেই মূলত বিপ্লবের যুগ বলা হয়। কেন? কারণ এই শতাব্দীতে আমরা আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট ঘটনার সাক্ষী বহন করেছিল এই সময়কালকে। তাই এই কারণেই আমরা অষ্টাদশ শতাব্দীতে বিপ্লবের যুগ হিসাবে এটাকে চিহ্নিত করি। তবে বিপ্লবের যুগের পাশাপাশি আমরা ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সমাজের আলোচনা করতে গিয়ে, বা ফরাসি বিপ্লবের আগের কথা বলতে গিয়ে আমরা আরো একটি শব্দের সঙ্গে পরিচিত হই। শব্দটা কি? আলোকিত স্বৈরতন্ত্র। এই নামে কিন্তু আমরা পরিচিত হই। কি এই আলোকিত স্বৈরতন্ত্র? শুনেছ নিশ্চয়ই। বলে রাখি, অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইউরোপের একাধিক শাসক, ঠিক আছে, মানে একাধিক শাসক তাদের দেশের সংহতি সাধন, প্রশাসনকে কার্যকরী করার জন্য বা প্রশাসনকে কার্যকরী করে তোলার জন্য রাষ্ট্রের আধুনিকীকরণ করার চিন্তা ভাবনা নিয়েছিলেন। আর এই আধুনিকীকরণের চিন্তা ভাবনা থেকেই প্রশাসনের নতুন পরিকল্পনা এসেছিল, যাকেই ইতিহাসের ভাষায় আমরা বলে থাকি কি? আলোকিত স্বৈরতন্ত্র। কিন্তু এই আলোকিত স্বৈরতন্ত্র মূলত কোন বিষয়ের জন্য প্রযোজ্য? প্রাশিয়ার ফেডেরিক এবং রাশিয়ার ক্যাথরিন, ঠিক আছে, এই শাসকরা তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে মানে আলোকিত স্বৈরতন্ত্র শব্দটিকে প্রয়োগ করেছেন। তবে দেখো, এই বিষয়ে আমরা আলোচনা নয় ফরাসি বিপ্লবের সময় বেশ কিছু পড়ব, কিন্তু আজকের প্রসঙ্গটা হচ্ছে আমাদের বিপ্লব পূর্ব ফ্রান্স। বিপ্লবের আগে, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের জনগণের পরিস্থিতিটা কি ছিল, সেটা আজকে আমাদের বিষয়ের আলোচনা আমরা করব। এই বিষয়টিকে বলতে গেলেই আমাদের একটা শব্দ বলতে হবে, সেটা হচ্ছে পূর্বতন সমাজ। এই পূর্বতন সমাজ কি? ফরাসি বিপ্লবের আগে পূর্বতন সমাজ বলতে আমরা কি বুঝি? সেটি হচ্ছে ফ্রান্সের সামাজিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা, সেটি বোঝাতে গিয়েই এই শব্দটিকে প্রয়োগ করা হয়। তো যাই হোক, আমরা যদি ফরাসি সমাজ ব্যবস্থা দেখি, তাহলে ফরাসি সমাজ ব্যবস্থায় তিনটে এস্টেট বা তিনটে শ্রেণীর অস্তিত্ব আমরা লক্ষ্য করেছি। কি কি অস্তিত্ব? প্রথম স্টেট হচ্ছে যাজক সম্প্রদায় বা যাজক শ্রেণী, দ্বিতীয় স্টেট হচ্ছে অভিজাত শ্রেণী, তৃতীয় স্টেট হচ্ছে
কারা, যারা বুর্জোয়া বা সাকুলেত রয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এটা হচ্ছে ফরাসি মানে বিপ্লব পূর্ব ফরাসি সমাজ ব্যবস্থার অবস্থা। এবং এই ব্যবস্থায় এই যে তৃতীয় শ্রেণী, এই তৃতীয় শ্রেণীর অবস্থা মোটেও ভালো ছিল না। তারা বিভিন্ন কর ভারে জর্জরিত ছিল। যদিও খাতা কলমে বলা ছিল যে এই করের ভাগিদার বা এই কর দিতে যাজকদেরও কিন্তু হবে, অভিজাতদেরও কিন্তু হবে, কিন্তু তারা কিন্তু একটি চুক্তির দ্বারা, আমি দেখাবো পালমের চুক্তি, যে চুক্তির দ্বারা তারা কিন্তু এই কর ব্যবস্থা থেকে রেহাই নিয়েছিল। তাহলে শুধুমাত্র ফরাসি সমাজ ব্যবস্থায় নিপীড়িত, শোষিত এবং কর প্রদানকারী শ্রেণী হিসাবে এই তৃতীয় সম্প্রদায় পরিচিত ছিল। তো আমরা আসবো, করের নাম আসবো, কি কি কর দিত আসবো, তো এইগুলো আমরা একের পর এক আসি। আগে ফরাসি সমাজ ব্যবস্থাটা একটু তোমাদের চিনিয়ে রাখি। প্রথমেই আমরা যাজক সম্প্রদায়ের কাছে যাব। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে এই যাজক সম্প্রদায়রা মূলত দুটি ভাগে ভাগ ছিল। একটা হচ্ছে উচ্চতর যাজক এবং আরেকটি হচ্ছে নিম্নতর যাজক। বোঝা গেল? এরা ছিল ফরাসি ব্যবস্থার বা ফরাসি সমাজের প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষজন, ফার্স্ট এস্টেট। এরা স্টেট নয় কিন্তু এস্টেট, ঠিক আছে? তো এদের মধ্যে কারা রয়েছে? বিশপ, মঠাধ্যক্ষ, ক্যানন, এই যে তিনটি সম্প্রদায় বলছি বা পদাধিকার, এই পদাধিকারীরাই ছিল হচ্ছে যাদেরকে আমরা উচ্চ যাজক বলি। মানে বিশপ যারা রয়েছে, মঠের প্রধান যারা রয়েছে, ক্যানন যারা রয়েছে, এই পদের যারা অধিকারী তাদেরকে উচ্চতর যাজক বলা হতো। আর কুরে বা ভিকার, এই যে পদাধিকার যে ব্যক্তিরা ছিলেন বা ব্যক্তিবর্গরা ছিলেন, তাদেরকে কিন্তু নিম্নতর যাজক হিসাবে ফরাসি পূর্ববর্তী সমাজে দেখা হতো। ঠিক আছে, চলে আসি আমরা দ্বিতীয় সম্প্রদায়, যাকে রোমান ভাষায় কি বলে জানো? প্যাট্রিসিয়ান বলা হতো। প্যাট্রিসিয়ান মানে কি জানো? প্যাট্রিসিয়ান মানে হচ্ছে অভিজাত। রোমান ভাষায় অভিজাতদের বলা হয়ে থাকে প্যাট্রিসিয়ান। কি বললাম? প্যাট্রিসিয়ান। এই প্যাট্রিসিয়ান মানে হচ্ছে অভিজাত। পূর্ববর্তী মানে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজে এই অভিজাতরাও কিন্তু তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। কি কি শ্রেণী? প্রথমে বলা হতো সাবেকি অভিজাত। সাবেকি অভিজাত মানে যারা দরবারি অভিজাত, যারা সভাসদ, এদেরকে সাবেকি অভিজাত বলা হয়। মানে এক কথায় অভিজাত সম্প্রদায়ের মধ্যে সব থেকে টপ লেভেলে যে অভিজাতরা রয়েছেন বা ছিলেন তাদেরকেই বলা হতো কি? সাবেকি অভিজাত বা সভাসদ অভিজাত। এরা মূলত কারা ছিল? এরা মূলত ছিল যারা ভার্সাইয়ে বসবাস করত, ভার্সাইবাসী। এই ভার্সাইবাসীরা মূলত এই সাবেকি অভিজাত পর্যায়ে বেশিরভাগ ছিলেন। এরা কোথায়, রাজাকে কিভাবে বা রাজার কোন পদে এরা বসে থাকতো? এরা মূলত মন্ত্রী পদে, তোমার পরিষদ পদে, প্রাদেশিক শাসনকর্তা পদে, এদের এই পোস্টগুলো এরা কিন্তু হোল্ড করে থাকতো। এদেরকে বলা হতো সাবেকি অভিজাত। সুতরাং সাবেকি অভিজাত, দরবারি অভিজাত, এই যে ব্যাপার বা সভাসদ অভিজাত, এরা হলো অভিজাত সম্প্রদায়ের সব থেকে উঁচু ক্লাসে বসবাস করত। চলে আসি আমরা হচ্ছে গ্রামীণ অভিজাত। গ্রামীণ অভিজাত হচ্ছে দ্বিতীয় পর্যায়। কারা? গ্রামীণ অভিজাত বলতে আমরা তাদেরকে বোঝাই, ঠিক আছে, বা যাদেরকে আমরা দরিদ্র অভিজাত হিসাবে চিহ্নিত করি, প্রকৃত দরিদ্র অভিজাত। এই প্রকৃত দরিদ্র অভিজাত কথাটা কে বলেছেন? ঐতিহাসিক মাতিয়ে। কি বললাম? ঐতিহাসিক মাতিয়ে বলেছিলেন। ঐতিহাসিক মাতিয়ে এদেরকে দরিদ্র অভিজাত বলেছেন। কারণ শুনে নি আমরা। গ্রামীণ অভিজাত কারা? বিপ্লব পূর্ব ফ্রান্সে যে অভিজাতরা গ্রামাঞ্চলে নিজের জমিদারিতে বসবাস করত। তাহলে গ্রামাঞ্চলে নিজের জমিদারিতে যারা বসবাস করতেন তাদেরকে কিন্তু আমরা গ্রামীণ অভিজাত হিসাবে চিহ্নিত করতাম। ঠিক আছে, এই গ্রামীণ অভিজাতদের আয়ের উৎস কি ছিল? গ্রামীণ অভিজাতদের আয়ের উৎস ছিল কৃষকদের উপর সামন্ততান্ত্রিক অধিকার বজায় রাখা। কৃষকদের উপর সামন্ততান্ত্রিক অধিকারকে বজায় রাখা, ঠিক আছে, এটি ছিল গ্রামীণ অভিজাতদের মূল বৈশিষ্ট্য। আর বিপ্লবের আগে, ফরাসি বিপ্লবের আগে এদের অবস্থা কিন্তু প্রচন্ড দরিদ্রের মধ্যে চলেছিল। তাই ঐতিহাসিক মাতিয়ে এদেরকে কি বলেছেন? প্রকৃত মানে ফ্রান্সের প্রকৃত দরিদ্র অভিজাত বলেছেন। তাহলে তোমাকে প্রশ্ন করা যেতেই পারে
যে প্রকৃত দরিদ্র অভিজাত কাকে বলা হয়, তখন তোমাকে কি বলতে হবে, গ্রামীণ অভিজাতদের বলা হয়। 3 নম্বর হচ্ছে পোশাকি অভিজাত। পোশাকি শব্দটির দ্বারা কি বুঝতে পারছো, এরা টাকার বিনিময়, টাকা দিয়ে তারা এই অভিজাতর মানে পোস্টটা কিনতেন, ঠিক আছে। তাই পোশাকি অভিজাত কারা, এরা উচ্চ বুর্জুয়া সম্প্রদায় থেকে এসছে। আমি বুর্জুয়া সম্প্রদায়টা একটু বাদে বলছি, এরা উচ্চ বুর্জুয়া সম্প্রদায় থেকে এরা কিন্তু এসেছে, এবং এই কারণে এরা পয়সা দিয়ে পার্লাম মানে পার্লামেন্ট, কিছুক্ষণ বাদেই পড়াবো, পার্লাম এবং রাজপদগুলিকে কিনে নিত। তাই এদেরকে পোশাকি অভিজাত বলা হতো। মানে এরা সবসময় পয়সার জোরে তারা মূলত পোস্টগুলোকে কেনার অধিকারী ছিল, এটাকে মনে রাখতে হবে। তাই এদেরকে আমরা পোশাকি অভিজাত বলতাম। তাহলে ফরাসি সমাজে অভিজাতকে কটা ভাগে ভাগ দেখলাম আমরা, 3টে ভাগে ভাগ দেখলাম। এক হচ্ছে সাবেকি অভিজাত, গ্রামীণ অভিজাত, পোশাকি অভিজাত। সাবেকি অভিজাত মানে হচ্ছে যারা ভার্সাইবাসী এবং রাজার পাশে থাকে, মন্ত্রী পরিষদ প্রাদেশিক শাসনকর্তা এরা। গ্রামীণ অভিজাত কারা, যারা নিজের জমিতে, ঠিক আছে, নিজের জমিতে যারা বসবাস করছে, ঠিক আছে, গ্রামাঞ্চলে নিজের জমিতে বসবাস করছে এবং কৃষকদের ওপর সামন্ততান্ত্রিক অধিকার ফলাচ্ছে, তারা হচ্ছে গ্রামীণ অভিজাত। এদেরকে দরিদ্র অভিজাত বলা হয়। আর পোশাকি অভিজাত হচ্ছে যারা পয়সার জোরে, উচ্চ বুর্জুয়া সম্প্রদায়ের মানুষ যারা পয়সার জোরে পার্লাম বা যে প্রশাসনিক পদগুলো কিনে নিচ্ছে, তাদেরকে আমরা পোশাকি অভিজাত বললাম। আর সবার লাস্টে হচ্ছে আমাদের তৃতীয় এস্টেট, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তৃতীয় এস্টেটের মধ্যে আমরা দুটো সম্প্রদায়কে দেখতে পাই, একটা হচ্ছে বুর্জুয়া সম্প্রদায় এবং আরেকটি হচ্ছে সাকুলাত সম্প্রদায়। আমি বলেছিলাম বুর্জুয়া শব্দটির মানে আমি তোমাদের বুঝিয়ে দেবো। কি, দেখো, বুর্জুয়া শব্দটি যদি আমরা ব্যুৎপত্তিগত এবং আইনগত অর্থে দেখি, ভালো করে দেখো, এই বুর্জুয়া মানে হচ্ছে নাগরিক সম্প্রদায়, শহরের নাগরিকেরা। তবে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে যদি আমরা দেখি, তাহলে এরা তৃতীয় এস্টেটের অন্তর্ভুক্ত একটি উপসম্প্রদায় ছিল, ঠিক আছে। তাহলে এরা বসবাস করতো কোথায়, এরা মূলত, মানে ভালো করে বুঝবে, এই যে বুর্জুয়া সম্প্রদায়, এরা মূলত শিল্প বা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। আর এরা মূলত বসবাস করতে হচ্ছে নগরের পার্শ্ববর্তী এরিয়ায়, মানে যাকে বলা হতো বার্গ বা কুর্গ বলা হতো, তার পার্শ্ববর্তী বা উপকণ্ঠে এরা বসবাস করত মূলত, ঠিক আছে। পরবর্তীকালে এই বার্গের অন্তর্ভুক্ত হয়ে তাদেরকে বুর্জুয়া নামে চিহ্নিত করা হয়েছে। সুতরাং বুর্জুয়া মানেটাই হচ্ছে কি, শহরের নাগরিক। আর এরা মূলত প্রথম দিকে তারা বসবাস করত বার্গ বা কুর্গের উপকণ্ঠ অঞ্চলগুলোতে, ঠিক আছে, এখানে তারা বসবাস করত। সেখান থেকে তারা কিন্তু বুর্জুয়া নামে চিহ্নিত হয়েছে। তাহলে বুর্জুয়া মানে আমরা কাদেরকে বলবো, বণিক সম্প্রদায়কে বলবো, আমরা বলতে পারি ব্যবসায়ী, কারিগর, উকিল, চিকিৎসক, ঠিক আছে, শিক্ষক বা যারা স্থাবর সম্পত্তির অধিকারী, সবাইকে আমরা কিন্তু এক কথায় বুর্জুয়া নামে চিহ্নিত করব। তবে এতগুলো সম্প্রদায়কে ফরাসি সমাজে তাদের মধ্যেও 3টে ভাগ করেছিল সেই বুর্জুয়াদের মধ্যে। সেই ভাগগুলো কি কি আছে, একটা হচ্ছে মূলধনী বুর্জুয়া, একটা হচ্ছে ধনী বুর্জুয়া, আরেকটা হচ্ছে বৃত্তিজীবী বুর্জুয়া। তো ধনী বুর্জুয়া কাকে বলছে বা মূলধনী বুর্জুয়া কাকে বলছি আমরা, যারা ব্যাংকের মালিক বা যারা শিল্পপতি, প্রচুর টাকা রয়েছে, তাহলে ব্যাংকের মালিক বা শিল্পপতি যারা, তাদেরকে আমরা কিন্তু মূলধনী বুর্জুয়া বলবো। আচ্ছা, ধনী বুর্জুয়া কাদেরকে বলবো, যারা হচ্ছে ব্যবসায়ী মানুষ, তাদেরকে ধনী বুর্জুয়া বলা হচ্ছে। আর বৃত্তিজীবী মানে হচ্ছে কারা আছে, যেমন ধরো আইনজীবী, যেমন ধরো চিকিৎসক, যেমন ধরো শিক্ষক, এদেরকে আমরা কিন্তু বৃত্তিজীবী বুর্জুয়ার অন্তর্ভুক্ত করব। আর মনে করে দেখো, এই বুর্জুয়াদের মধ্যে যারা উচ্চবিত্ত ছিল, তারাই কিন্তু পোশাকি অভিজাতর পর্যায়ে গিয়েছিল। দেখো, আজকের এই পড়াটা কিন্তু ফরাসি বিপ্লবের আগেকার চ্যাপ্টার, আমরা অনেকে এটা পড়ি না, ডিরেক্ট ফরাসি বিপ্লব থেকে পড়ি। কিন্তু ফরাসি বিপ্লবের আগে মানে সমাজ কেমন ছিল সেটা কিন্তু প্রত্যেকের জানা ভীষণভাবে জরুরি। তাই আজকের এই ক্লাসে আমি তোমাদের এই বিষয়টা বলছি। তাহলে ফরাসি সমাজ সম্পর্কে তোমরা প্রত্যেকে চিনতে পারলে। এবার আমি কি বললাম, এই সমাজে সব থেকে বেশি মানে অবস্থা খারাপ ছিল এই তৃতীয় স্টেটের। কারণ তৃতীয় স্টেটের মধ্যে এই যে সাকুলাত যারা ছিল, সাকুলাত মানে হচ্ছে কারা,
সাকুলাত মানে হচ্ছে শহর, ফ্রান্সের শহরের জনতাকে সাকুলাত বলা হতো। আর এর মধ্যে কারা ছিল? ছোট ছোট দোকানদার ছিল, শ্রমিক ছিল, যারা মুঠে ছিল মানে মাল বহন করে নিত তারা, জলবাহক যারা ছিল, ভৃত্য ছিল, দিনমজুর ছিল, রাজমিস্ত্রি ছিল, যারা গ্রাম থেকে চলে এসেছিল তারা ছিল, এরা সবাই সাকুলাত নামে পরিচিত ছিল। তার মানে দেখো তৃতীয় স্টেটও কিন্তু দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে বুর্জুয়া মানে যাদের পয়সা কড়ি আছে, যারা উচ্চবিত্ত যারা, তারা হচ্ছে বুর্জুয়া। আর যাদের পয়সা তুলনামূলক কম, এরাও শহরের নাগরিক, মানে এরাও কিন্তু নাগরিক, সাকুলাতরাও নাগরিক, কিন্তু এদের কিন্তু পয়সা কম, ঠিক আছে, জীবিকা দেখে বুঝতে পারছো, তাহলে এরা হচ্ছে সাকুলাত। তার মানে তৃতীয় স্টেটটা হচ্ছে মূলত জনগণ। আর এদের মধ্যে সব থেকে বেশি কে ভুক্তভোগী হতো? কৃষকরা। তাহলে কৃষকরা ভুক্তভোগী হতো, যারা তৃতীয় স্টেটের অন্তর্ভুক্ত তাদেরকে দুজনকে কর দিতে হতো। শুনলে অবাক হবে, এক হচ্ছে রাজাকে, আরেক হচ্ছে সামন্ত প্রভুকে। তাহলে সামন্ত প্রভু কোথাকার হচ্ছে? সামন্ত প্রভু কিন্তু গ্রামীণ অভিজাত, তাই তো? আমি কি বললাম? যারা জমিতে জমিদারিত্ব, নিজের জমিতে জমিদারিত্ব করছে তারা গ্রামীণ অভিজাত, তার মানে এদেরকে দিতে হচ্ছে। এবং এই করগুলোর যদি আমরা ভাগ দেখি তাহলে দেখব প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর দুই ধরনেরই কর কিন্তু সেখানে দেওয়া হতো। কি আছে চলো আমরা একবার দেখে নিই। দেখো ফরাসি সমাজে কর ব্যবস্থা, কৃষকরা কর দিত। কাকে কর দিত? রাজাকে কর দিত। কাকে কর দিত? সামন্ত প্রভুদের কর দিত, তাই তো? তাহলে কাদের কাদের কর দিত? আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি রাজাকে কর দিত, সামন্ত প্রভুকে কর দিত। রাজাকে যে কর দিত তাকে দুটো ভাগে ভাগ করা হতো, একটা হচ্ছে প্রত্যক্ষ কর এবং আরেকটি হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর মানে তোমাকে ডিরেক্টলি পেমেন্ট করতে হবে, পরোক্ষ কর মানে ইনডিরেক্টলি পেমেন্ট করতে হবে। আর এই করগুলোর নাম তোমাদের প্রত্যেককে জানা উচিত। দেখো কি আছে? ক্যাপিটেশন, ভিটিএম এবং হচ্ছে তেই, এই তিনটে কর। তেই অনেক বইতে এই তেইয়ের নাম আছে টেইল, ঠিক আছে, টেইল বলা হতো একে, কি ঠিক আছে, টয়কার হর্ষই ল। তাহলে তেই বা টেইল এই যে করটা এটা কিন্তু রাজাদের দেওয়া, মানে রাজাদের দিতে হতো, এটা একটা প্রত্যক্ষ করের মধ্যে পড়ে। কি এটা? টেইল মানে হচ্ছে আয়কর। ফরাসি সমাজে কৃষকরা তাদের আয়ের ওপরে যে করটিকে দিত, মানে এটা হচ্ছে আয়ের ওপর নির্ধারিত কর, এটাকে বলা হতো টেইল, ঠিক আছে। ভিটিএমটা কি রয়েছে? ভিটিএম মানে হচ্ছে একজন কৃষকের যা সম্পত্তি রয়েছে, স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, যা পরিমাণ সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির ওপর তাকে কর দিতে হতো, তাকে বলা হতো কি? ভিটিএম বলা হতো। বোঝা গেছে? আর ভিটিএম এর পরিমাণ কত ছিল? ভিটিএম এর পরিমাণ ছিল হচ্ছে 20 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তাহলে 20 ভাগের 1 ভাগ ছিল ভিটিএম এর পরিমাণ। ক্যাপিটেশন কাকে বলা হতো? ক্যাপিটেশন করটা হচ্ছে কি? তুমি তোমার জমিতে, কৃষক তার জমিতে যা ফসল উৎপন্ন করেছে তার উপরে যে কর দেওয়া হতো তাকে কিন্তু বলা হতো ক্যাপিটেশন। তাহলে দেখো একটা কৃষক তার আয়ের উপরে কর দিচ্ছে, একটা কৃষক তার সম্পত্তি বা জমির উপরে কর দিতে হচ্ছে, এবং সেই জমিতে যা ফসল উৎপন্ন হচ্ছে তার উপরে কর দিতে হচ্ছে। তার মানে ভাবো, তাহলে ফসল যা উৎপন্ন হচ্ছে তার উপরে কর, জমির উপরে কর, এবং এই ফসল যদি সে বিক্রি করে সেই বিক্রি থেকে যে উপার্জন হবে তার উপরেও কর দিতে হবে। তার মানে বুঝতে পারছো ফরাসি বিপ্লবের সূত্রপাত কিন্তু আমরা তৃতীয় স্টেটের দ্বারাই সূত্রপাত হতে দেখি, কারণ তাদেরকে এই ভয়ানক অবস্থার সম্মুখীন হতে হয়েছিল। পরোক্ষ কর দেখি আসি। পরোক্ষ করের মধ্যে কি আছে? গ্যাবেল রয়েছে, কার্ভে রয়েছে এবং অ্যাদ রয়েছে। গ্যাবেল হচ্ছে কি? গ্যাবেল হচ্ছে লবণ কর। আশ্চর্যজনক, লবণ ব্যবহার করা, লবণ তৈরি করার উপরে কর দিতে হতো, তাকে বলে গ্যাবেল, ঠিক আছে, গ্যাবেল বলা হতো। এইদ কি আছে? এইদ হচ্ছে ভোগ্য পণ্যের উপরে কর, অর্থাৎ যে সমস্ত খাবার দাবার কেনা হচ্ছে সেই খাবার দাবার মধ্যে তামাক হতে পারে, তেল হতে পারে, সাবান হতে পারে, কাগজ হতে পারে, অর্থাৎ ভোগ্য দ্রব্যের উপরে যে করটা দিতে হতো তাদেরকে, তাকে কিন্তু বলা হতো কি? অ্যাদ বলা হতো। তাহলে গাবেল হচ্ছে লবণ কর, অ্যাদ হচ্ছে ভোগ্য পণ্যের উপরে কর, আর করভে হচ্ছে কি? করভে হচ্ছে বেগার শ্রম করা। অর্থাৎ কি হতো? এই যে করভে কর, এটা রাজাকেও কৃষকদের দিতে হতো বা গ্রামবাসীদের দিতে হতো, আবার সামন্ত প্রভুকেও কিন্তু করভে করটিকে দিতে হতো। তার মানে এই করটা কৃষক বা তৃতীয় স্টেটের মানুষদের দুজনকেই দিতে হতো। আর এই করভে মানে হচ্ছে কি ছিল? করভে ছিল হচ্ছে জবরদস্তিমূলক শ্রম দান করা।
জবরদস্তিমূলক কি করা, শ্রম দান করা। ঠিক আছে, তাহলে ধরো রাজা একটা রাস্তা তৈরি করছে, তাহলে সেই রাস্তাতে শ্রম দান করতে আসতে হবে, জোর জবরদস্তি তোমাকে এই রাস্তার এইটুকু অংশ ঠিক করে দিতে হবে, এটা জোর জবরদস্তি। তাহলে এইটা যদি রাজার তরফ থেকে হয় তাহলে রাজার করবে হলো, আর যদি গ্রামে হয়, গ্রামে সামন্ত প্রভুর যদি হয় তাহলে সেটা সামন্ত প্রভুর অধীনে কিন্তু চলে গেল। তাহলে এটা হচ্ছে কি ব্যক্তিগত কাজ, সামন্ত প্রভুর ব্যক্তিগত কাজ করা এবং ব্যক্তিগত শ্রম দান করা, জবরদস্তিমূলক, স্বেচ্ছায় নয়, জবরদস্তিমূলক, তাকে আমরা করবে নামে চিহ্নিত করলাম। তাহলে দেখো তোমার না খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে গেল। দেখো রাজাকে প্রত্যক্ষ কর পরোক্ষ কর দুটোই প্রদান করতে হতো। তৃতীয় স্টেট বা কৃষকদের কি কি আছে, প্রথমে হচ্ছে ক্যাপিটেশন, ভিটিএম এবং তেইলি। তেইলি হচ্ছে কি বা তেই হচ্ছে কি আয়কর, ভিটিএম হচ্ছে কি স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে কর, ক্যাপিটেশন কি আছে উৎপাদনের উপরে নির্ভর কর। ঠিক আছে, অ্যাদ কি আছে, অ্যাদ মানে হচ্ছে ভোগ্য পণ্যের উপরে পরোক্ষ কর, করবে হচ্ছে কি বেগার জবরদস্তিমূলক শ্রমদানের কর, আর গ্যাবেল হচ্ছে লবণ কর। ঠিক আছে, ক্লিয়ার সকলের? ক্লিয়ার? এখানেই শেষ নয়, তাদেরকে সামন্ত প্রভুকেও কর দিতে হতো। আর সামন্ত প্রভুকে কি কর দিতে হতো, করভে, পেঁয়াজ, বানালিতে। করভে তো আমি বলেই দিলাম, এবার আসবো আমরা বানালি পেঁয়াজ করটা কি আছে। দেখো পেঁয়াজ বা যাকে অনেক বইতে পেঁয়াজও বলা হয়, তো এই যে পেঁয়াজ করটা কি, পেঁয়াজ করটি হলো যাতায়াতের জন্য। ধরো কেউ সেতু পার করছে, ঠিক আছে, কেউ খেয়াঘাট পার করছে, হ্যাঁ, কেউ রাস্তা দিয়ে হাঁটছে, এই যে পথ ঘাট সেতু নৌকো ইত্যাদি চলার জন্য কৃষকদের বা তৃতীয় সম্প্রদায়ের মানুষদের কর দিতে হতো কিন্তু, তাহলে সেই করটির নামই কিন্তু ছিল পেঁয়াজ। ওকে, আর বানালিতে কি ছিল, বানালিতে হচ্ছে ধরো কৃষকরা কোনো গম ভাঙবে, ঠিক আছে, বা কোনো ফসল ভাঙবে, তার জন্য সামন্ত প্রভুকে আলাদাভাবে কর দিতে হতো। মানে ভাবো খালি সেই সময় ফরাসি সমাজ ব্যবস্থার অবস্থাটা ভাবো, কিছু করতে গেলেই কৃষকদের কিন্তু কর দিতে হচ্ছে। তাহলে এই যে করটা এটাকে বলা হতো বানালিতে, অর্থাৎ এটা একটা পরিকাঠামোমূলক কর। সামন্ত প্রভুরা বলতো এটা পরিকাঠামোমূলক কর, মানে তুমি ধরো গম ভাঙাতে এসছো, তাহলে ওই জায়গায় তো গম ভাঙানোর পরিকাঠামো তৈরি করতে হবে, তার জন্য সামন্ত প্রভুকে কর দিতে হতো, সেটাকে বলা হতো বানালিতে। রাস্তাঘাটে চলবে, খেয়া পারাপার করবে, এর জন্য তোমাকে কর দিতে হবে, তাহলে তার নাম হচ্ছে পেঁয়াজ। সুতরাং এইভাবে ফরাসি সমাজ ব্যবস্থার তৃতীয় স্টেট কর ভারে জর্জরিত ছিল। তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, স্যার তাহলে বাকি সম্প্রদায়রা কি ট্যাক্স দিত না? না, বাকি সম্প্রদায় ট্যাক্স দেওয়া কিন্তু কথা ছিল, কিন্তু পৈশির চুক্তি একবার আমি দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও। এই যে দেখো পৈশির চুক্তি, যে পৈশির চুক্তিটা হয়েছিল কবে, 1561 সালে। এই পৈশির চুক্তি হয়েছিল ফরাসি রাজা এবং চার্চের মধ্যে স্বাক্ষরিত চুক্তি হয়েছিল। আর এই চুক্তির দ্বারা ঠিক করা হয়েছিল যে যাজক সম্প্রদায় যারা, তারা রাজাকে কর দেবে, কিন্তু সেটা স্বেচ্ছা কর, মানে ইচ্ছা হলে দেবে, ইচ্ছা না হলে দেবে না, এবং এর জন্য রাজা কোনো মতেই তাদেরকে বাধ্য করাতে পারবেন না। সুতরাং বুঝতেই পারছি যে পৈশির চুক্তির দ্বারা যাজক সম্প্রদায় কর ভার থেকে রেহাই পেয়ে গেছিল। তাহলে বাদবাকি থাকে কে, বাদবাকি যারা থাকে তারা হচ্ছে তৃতীয় সম্প্রদায়। সুতরাং তৃতীয় সম্প্রদায়ও এই করটা শুধুমাত্র বহন করে চলতে পারত। স্বাভাবিকভাবে তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে রাজা কি এখানে চুপ করে বসেছিল? একেবারেই নয়। ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সমাজ যদি দেখো, তাহলে দেখো এই তিনটে শব্দ তোমরা খুব পরিচিত। কি কি আছে? একটা হচ্ছে স্টেটস জেনারেল। এটা কি ছিল? স্টেট জেনারেলস হচ্ছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের একটা প্রতিনিধিত্বমূলক জাতীয় সভা ছিল, ঠিক আছে। আর মানে এই সভাতে মূলত কি হতো, ফরাসি সমাজের তিনটি শ্রেণী সদস্যরা প্রতিনিধিত্ব করতে পারত ঠিকই, কিন্তু ভোটদানের অধিকার কিন্তু সবার ছিল না। বিশেষ করে প্রত্যেক সদস্যের মাথা পিছু ভোটদান ছিল না, সামগ্রিকভাবে ভোটদান এখানে কিন্তু গ্রান্ট করা হতো। তার মানে বুঝতে পারছো, প্রথমেই গলত আছে। দ্বিতীয় চলে আসি পার্লামেন্ট বা পার্লম যাকে বলা হয়। পার্লম কি ছিল? পার্লম ছিল হচ্ছে মানে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের একটা রাজকীয় বিচারালয়। এটা হচ্ছে বিচারালয়। পার্লামেন্ট বা পার্লম এটা হচ্ছে রাজকীয় বিচারালয় ছিল। ফ্রান্সের 13টি পার্লামের মধ্যে সব থেকে বড় পার্লাম ছিল হচ্ছে প্যারিস পার্লাম, ঠিক আছে, নামটা মনে রাখবে, প্যারিস পার্লাম, পয়জফলা আকার রয় হস্যি দন্তেশ্বর, মনে রাখবে। প্যারিস পার্লাম ছিল হচ্ছে পার্লামেন্টের সব থেকে বড় পার্লামেন্ট, ঠিক আছে, বা পার্লাম।
যেখানে রাজকীয় কোনো আদেশ পার্লমে কি করা হতো না, নিবন্ধভুক্ত না হলে সেটি কোনোদিন আইনেই পরিণত হতো না। তাহলে ভাবো কি বলছি, রাজকীয় কোনো যদি আদেশ পার্লমে না আসতো তাহলে সেটা আইন হতো না। ধরো কোনো একটা আইন জারি করতে হবে, তাহলে রাজা যতক্ষণ না পর্যন্ত অ্যানাউন্সমেন্ট না করবে, ঠিক আছে, সেটি কিন্তু আইনে পরিণত হতে পারবে না। তাই রাজা পার্লম বিরোধিতা করতো না বলে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে এই পার্লমগুলো ব্যাপক ক্ষমতা ভোগ করত। আর এর জন্যই পৈসির চুক্তির দ্বারা কি করা হয়েছিল, রাজকীয়রা মানে যাজকরা কোনো রকম ট্যাক্স কিন্তু দিত না। ঠিক আছে, তাহলে 4 নম্বর কি আছে, কাউন্সিল দ্য স্টেটস। কাউন্সিল দ্য স্টেটসটা কি আছে, এটা মানে হচ্ছে কাউন্সিল দ্য স্টেট কাকে বলবো আমরা, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে যারা শাসকরা ছিল তারা কয়েকটি কাউন্সিল বা পরিষদে তাদের শাসন কার্য পরিচালনা করত। আর এই কাউন্সিল বা পরিষদগুলির মধ্যে সব থেকে বেশি ক্ষমতাবান ছিল যেটা, তার নাম ছিল কাউন্সিল দ্য স্টেটস। এটা কিন্তু আমরা প্রত্যেকেই মনে রাখবো। ঠিক আছে, তাহলে এটা কি করত, বৈদেশিক নীতি সহ বেশ কিছু সিদ্ধান্ত এই কাউন্সিল অফ দি স্টেটসে নেওয়া হতো। আর সেটির বহিঃপ্রকাশ ঘটল লিড দ্য জাস্টিস এইটার দ্বারা। লিড দ্য জাস্টিস কি, রাজার সভাপতিত্বে প্যারিস পার্লমে, রাজার সভাপতিত্বে প্যারিস পার্লমে একটি বিশেষ অনুষ্ঠান জারি হতো। ঠিক আছে, আর এই অনুষ্ঠানকেই বলা হতো কি, মানে লিড অফ জাস্টিস বলা হতো, লিড অফ জাস্টিস বলা হতো। আর এই অধিবেশনে পার্লম বিরোধী মানে বিরোধিতা অগ্রাহ্য করে রাজা কোনো আইনের মানে কোনো আইনকে অনুমোদন করাতে পারত পার্লমের বিরোধিতা করে। তার মানে রাজার হাতে ক্ষমতা ছিল, কিন্তু রাজা সেই ক্ষমতাকে উপভোগ করতে পারতো না, রাজা সেই ক্ষমতাকে বারবার প্রয়োগও করতে পারতো না। এটাকে আমরা বলছি লিড অফ জাস্টিস। তাই অনেক সময় রাজার যে বিশেষ ক্ষমতা, এটা তো রাজার বিশেষ ক্ষমতা, এটাকেই কিন্তু বলা হতো তার জন্য লিড অফ জাস্টিস। তার মানে বিষয়টাকে একবার আমি তোমাদের খুলে বলি। দেখো, স্টেটস জেনারেল, ফ্রান্সের পূর্ববর্তী ফ্রান্সের সমাজ ব্যবস্থায় স্টেটস জেনারেল কি, স্টেটস জেনারেল হচ্ছে ফ্রান্সের জনপ্রতিনিধিত্বমূলক একটি সভা। ঠিক আছে, জাতীয় সভা, তাকে স্টেট জেনারেল বলছে, যেখানে প্রত্যেকটি সম্প্রদায় মানে 3টি সম্প্রদায় থাকতো, কিন্তু মাথাপিছু কারো ভোটদান করার অধিকার ছিল না। তার নিরিখে পার্লম কি ছিল, পার্লম ছিল হচ্ছে বিচারালয়। বিপ্লব পূর্ব ফ্রান্সের একটি বিচারালয় ছিল হচ্ছে পার্লম। ঠিক আছে, এবং সব থেকে বড় পার্লম ছিল হচ্ছে প্যারিস। বোঝা গেছে। আর কাউন্সিল দ্য স্টেটস কি আছে, কাউন্সিল দ্য স্টেটস হচ্ছে এই যে যতগুলো মানে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে যতগুলো কাউন্সিল ছিল, ঠিক আছে, যতগুলো কাউন্সিল বা পরিষদের মাধ্যমে শাসন পরিচালিত হতো তার মধ্যে সব থেকে বড় ছিল হচ্ছে কাউন্সিল। এবং এখানে বলা হয়েছে যে এই কাউন্সিল বা মানে বৈদেশিক বিভিন্ন নীতি সমূহ সমস্ত বিষয় এই কাউন্সিলগুলো তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিত। ঠিক আছে, রাজার যে সমস্ত মন্ত্রীদের নিযুক্ত করতেন তারা এই কাউন্সিলগুলো মূলত পরিচালনা করত। লিড অফ জাস্টিস, তাহলে কি বললাম, লিড অফ জাস্টিস মূলত প্যারিস পার্লমেই কিন্তু আয়োজিত হতো এবং এটা হচ্ছে রাজার বিশেষ ক্ষমতা। এবং এই বিশেষ ক্ষমতা অনুসারে রাজা যে কোনো বিষয়কে আইনের অনুমোদন দিতে পারতেন। এটাকে কি বলা হতো, লিড অফ জাস্টিস। এগুলো শুনে তোমাদের বেশ ভালোই লাগলো, কিন্তু ফরাসি সমাজে এই দুটো আইন কিন্তু ভয়ঙ্কর ছিল, যাকে বলা হচ্ছে লেতর দি ক্যাশে বা লেতর দি গ্রাস। এই দুটো কিন্তু ফ্রান্সের সব থেকে ভয়ঙ্কর ব্যবস্থা ছিল। সেটা কি আছে দেখো, লেতর দি ক্যাশে, এটার মানে কি, রাজা ইচ্ছা করলে যে কোনো নাগরিককে বিনা বিচারে বন্দি করতে পারবেন, এটাকে বলা হচ্ছে লেতর দি ক্যাশে। লেতর দি গ্রাস কাকে বলা হচ্ছে, যে রাজা যে কোনো পরিস্থিতিতে কারো শাস্তি মুকুব করে দিতে পারবে। ঠিক আছে, এই বিশেষ ক্ষমতাকে বলা হচ্ছে লেতর দি গ্রাস। তার মানে ফরাসি সমাজ ব্যবস্থায় আমরা বলতে পারি যে রাজার হাতে ক্ষমতা কিছু হলেও রাজাও কিন্তু যাজক এবং অভিজাতদের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল এবং তার নিরিখে দেখা গেছিল তৃতীয় স্টেটের ওপরে ক্রমাগত অত্যাচার, বিশেষ করে কর ভারে লাঘব হওয়ার ফলেই ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায় মাথা চারা দিয়ে উঠেছিল। তার উপরে তাদের ভোটদানের অধিকার মাথাপিছু কেড়ে নিয়ে পুরো সদস্যদের মাথাপিছু সরিয়ে সামগ্রিকভাবে ভোটদানের অধিকার করা হলেও তাদের মধ্যে কিন্তু বিদ্রোহের প্রবণতাটা জন্ম নেয়। আর সেই বিদ্রোহের প্রবণতাকে আরো বেশি মজবুত করেছিল ফরাসি সমাজের 3 জন লেখক। এর মধ্যে কে রয়েছে, ভলতিয়ার রয়েছে, তার লেখা বই হচ্ছে কাদিত এবং ফিলোসফিক্যাল ডিকশনারি, মন্তেস্কু, আইনের মর্মাবলী, পারস্যের চিঠি, রুশো, এপিল এবং হচ্ছে
অসাম্যের সূত্রপাত, এই বইগুলোর দ্বারা তারা ফরাসি জনগণকে প্রচন্ড পরিমাণে বিদ্রোহমুখী করেছিল। আর তারই পরিণতিতে আমরা দেখতে পাই যে ফরাসি সমাজে আমরা ফরাসি বিপ্লবের মতো একটি বিপ্লবের সম্মুখীন হতে আমরা কিন্তু দেখি। এইভাবে আমরা দেখতে পাই যে ফ্রেঞ্চ রেভলিউশন স্টার্ট হয়েছিল। তবে আজকে ফরাসি বিপ্লবের কারণ আমি কিচ্ছু পড়াইনি। আজকের এই শর্ট ক্লাসে আমি তোমাদের বিপ্লব পূর্ব ফ্রান্সের অবস্থার সম্পর্কে পরিচয় করিয়েছি। আশা রাখি তোমরাও যদি এরকম চার্ট মেনটেন করে পড়াশোনা করো, তাহলে বোধ হয় তোমাদের পড়াটা অনেক বেশি ইজি হবে এবং খুব সহজে মনে রাখতে পারবে। আমি এই ক্লাসের পিডিএফটা তোমাদের আজকে গ্রুপে দিয়ে দেবো। যারা যারা এসএলএসটি হিস্ট্রি নিয়ে পড়তে চাইছো তারা অবশ্যই গ্রুপ জয়েন করতে পারো। গ্রুপ জয়েন্টের জন্য হোয়াটসঅ্যাপে হাই লিখতে হবে, যে নাম্বারটা হচ্ছে 8013492626 নাম্বারে, 8013492626 নাম্বারে। এবং সর্বোপরি আমাদের একটা পেড ব্যাচও আছে, তাই সময় দেরি না করে একদম পেড ব্যাচে এসে শুরু করে দিতে পারো তোমার মূল্যবান সময়ের প্রস্তুতি। যে পেড ব্যাচের ক্লাস কিন্তু আমি 16 তারিখ থেকে শুরু করছি, এবং এই হিস্ট্রির পেড ব্যাচটা এমন একটি পেড ব্যাচ যেখানে তোমরা আর মানে ভিডিও কোর্সের ফেসিলিটি কিন্তু পাবে না, শুধুমাত্র হিস্ট্রিতে আমি দিয়েছি। মানে তুমি যেদিন ভর্তি হবে সেদিন থেকেই তোমার একটা হোল পুরো গোটা তোমার ভিডিও কোর্স সিলেবাসের ওপরে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে একটি ভিডিও কোর্স দিয়ে দেওয়া হবে। এই ভিডিও কোর্সটা তোমাকে কি করবে, তোমার ডাউটগুলোকে ক্লিয়ার করবে সঙ্গে সঙ্গে। তারপরে 16 তারিখ থেকে আমি লাইভ ক্লাসে চলে আসব। লাইভ ক্লাসে আসার পর লাইভ ক্লাসটাও কিন্তু হয়ে যাবার পর সেই ক্লাসটাও রেকর্ডেড থাকবে, অর্থাৎ একটা ফুল ভিডিও কোর্স, একটা লাইভ কোর্স এবং তার পাশাপাশি কিন্তু মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ এই ক্লাসে। আর এখানেই শেষ নয়, যারা নোটসের কথা ভাবছো তারা কিন্তু পিডিএফও পাবে ক্লাসের। তো যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো, হাতে আর বিশেষ সময় নেই, আজকে তো 11 তারিখ হয়েই গেল, 16 তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে, তারা অবশ্যই ভর্তি হয়ে শুরু করে দাও তোমাদের ক্লাস। কারণ যত দেরি হবে তত কিন্তু তোমার দেরি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং সিলেবাসটা তোমাকেই শেষ করতে হবে। আর এইভাবেই আমি পড়াবো, আরো শর্টে পড়াবো, এবং তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি লিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ব্যাচের প্রাইস কত, ব্যাচের কুপন কোডটা একটু জেনে রাখো, Y368 এই কুপন কোডটা ইউজ করলে ব্যাচের দাম মাত্র 2871 টাকা, যেখানে তুমি একটা ফুল ভিডিও কোর্স পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ এবং ক্লাস পিডিএফও কিন্তু পেয়ে যাচ্ছ। সুতরাং দেরি না করে আজকেই কিন্তু ব্যাচটা নিতে পারো। যারা যারা ব্যাচটা নেবে ডিরেক্ট কল করো আমায়, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে, ঠিক আছে? আর যারা নিজেরা নিয়ে নিতে পারছো তারা কিভাবে নেবে একটু আমি দেখিয়ে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে, করার পর স্টেট এক্সাম, অনেকে টিচিং অপশন ধরবে, একদমই নয়, টিচিং অপশন নয়, স্টেট এক্সামে যাবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করবে। করার পরে পরের অপশন দেখবে চলে আসবে হ্যালো বাংলা ইংলিশ, তুমি যেটা পছন্দ তুমি সেটা চুজ করবে। হয়ে যাবার পরেই তুমি দেখতে পাবে অ্যাপটা এইভাবে ওপেন হবে, যার নিচে হোম, কমিউনিটি, মাই কন্টেন্ট রয়েছে। তোমাকে এই স্টোর অপশনটা দেখতে পাচ্ছ, এই স্টোর অপশনে ক্লিক করতে হবে। করলেই দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসছে, আর তার পাশে ভিউ অল বলে একটা লোগো আছে, ওখানে ক্লিক করে WBSLSTর এই লোগোটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে আমাদের ব্যাচগুলো সব পরপর আছে। এর মধ্যে তুমি কি করবে, WBSLST হিস্ট্রি ব্যাচ দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করলে ব্যাচটা ওপেন হবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে দেখবে জুন 20 বলে লেখা আছে, সেখানে ক্লিক করার পর এই পেজে আসবে, দেখবে অ্যাভেলেবেল অফার্স আছে, সেখানে কুপন কোড লিখতে হবে Y368, লেখার পর এই পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখবে তুমি কি ব্যাচের দাম কত আসবে, ব্যাচের দাম এসে যাবে মাত্র 2831 টাকা। এবার বাই নাও অপশনে ক্লিক করে তোমার ফোনপে বা গুগল পে থাকলে একদম ইউপিআই এ টাচ করে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আর তোমার যদি ইউপিআই না থাকে, অন্য কারো ইউপিআই দিয়ে ভর্তি হও, তাহলে তার কি করতে হবে, ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে এই বক্সে লিখতে হবে। লেখার পর এখানে কন্টিনিউ অপশন করলেই তার কাছে মেসেজ চলে যাবে, সেই মেসেজে অ্যাকসেপ্ট করে দিলেই ব্যাস, তাহলে এই ব্যাচটা কেনা হয়ে গেল। আর যদি এইগুলো পসিবল না হয়, ডিরেক্টলি কল করো, আমাদের নাম্বারটা লিখে নাও 8013492626, এই নাম্বারে কল করে নাও, ভর্তির জন্য আমরাই তোমাদের ভর্তি করিয়ে দেবো। তো আজকের ক্লাস এইটুক পর্যন্তই রাখছি ভাই। আবার আমি
খুব শিগগিরই তোমাদের কাছে আরও একটি ক্লাস আনবো, এবং যে কটা ক্লাস আনবো সব কটার মানে ম্যাক্সিমামই কিন্তু আমাদের ইউরোপের ইতিহাসের উপরেই থাকবে, কারণ এই জায়গাটা আমাদের প্রচণ্ড ভয় থাকে। তাই ইউরোপের ইতিহাস নিয়ে তোমাদের সঙ্গে আবার আমি আসবো। তাই যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন থাকো। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।